আসলে লাস্ট ক্লাসেরটা একটু যদি সংক্ষেপে ব্রিফ করি আরেকবার, যে আমরা বাউন্ডারি লেয়ার নিয়ে আলাপ করেছিলাম। বাউন্ডারি লেয়ার নিয়ে কেন এত আসলে কথা বলছি সেটা তো আমরা লাস্ট ক্লাসও হয়তো বলছি, যে সেটা হচ্ছে যে আমাদের হিট ট্রান্সফারটা হবে মেনলি বাউন্ডারি লেয়ার এখানে, কারণ এখানে ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট থাকে। ভ্যালোসিটি যখন গ্রেডিয়েন্ট থাকে তখন এই হিট ট্রান্সফারের ইয়েটা তোমার চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। এবং এট দ্য সেম টাইম আরেকটা যেটা হচ্ছে যে হিটটা সবসময় সারফেস থেকে যায়। সারফেস থেকে যদি যেতে হয় তাহলে সেক্ষেত্রে সারফেসের সাথে রিলেটেড যে বা অ্যাডজাসেন্ট যে ফ্লুইড লেয়ারটা থাকে তার মধ্যে কি পরিমাণ হিট যাচ্ছে সেটা হচ্ছে মেইন ইস্যু। সেই ক্ষেত্রে আমরা এই লাস্ট ক্লাসগুলোতে এটাই দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা এই যে লাস্ট ক্লাসের কন্টিনিউটি ইকুয়েশন এবং মোমেন্টাম ইকুয়েশনের রেসপেক্টে আমরা কথা বলেছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা এই ধরনের একটা স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছি যে এই বাউন্ডারি লেয়ার এর মধ্যে কি পরিমাণ ফ্লুইড যাচ্ছে এবং বের হচ্ছে, এবং আলটিমেটলি সেখান থেকে বাউন্ডারি লেয়ার ইকুয়েশন আসছে সেটা আমরা দেখেছিলাম। তো এখন এখান থেকে আমরা যে মেইন যে কথাটা ছিল যে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পেয়েছিলাম লাস্টের দিকে। এই যে 2 নম্বর ইকুয়েশন, যেটা এই ইকুয়েশনটা আমাদের বাউন্ডারি লেয়ারের ইকুয়েশন, ঠিক আছে, যে তাও ডব্লিউ মাইনাস তাও ডব্লিউ মাইনাস ডেল পি বাই ডেল এক্স, তারপরে ইকুয়ালস টু মাইনাস ডেল বাই ডেল ডি বাই ডি এক্স, তার সাথে এই টার্মটা এবং তার সাথে এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের একটা ইকুয়েশন, যেটাকে আমরা বলছিলাম মোমেন্টাম ইকুয়েশন অফ বাউন্ডারি লেয়ার। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। আমি আবারও বলছি, এই সূত্র মুখস্থ করার দরকার নেই। ডেরিভেশন আমি যেটা যেটা দেবো সেটা সেটা বলে দেবো, যেগুলো থাকবে এই ডেরিভেশনও দেবো না, ঠিক আছে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমরা কেন এগুলো পড়ছি, এগুলো কনসিকুয়েন্স আমরা কি পাচ্ছি সেটাই হলো আসল ব্যাপার, ঠিক আছে। অল অন এ সাডেন তাহলে আমি তো তোমাকে ইকুয়েশন একটা বলে দিতে পারতাম, এটা এই ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশনটা কোথেকে আসছে, কিভাবে আসছে সেটা জানাটা জরুরি, কনসেপ্টটা ক্লিয়ার। সো আমরা এই 2 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম। দেন আমরা এখান থেকে ফাইনালি একটা এই ইকুয়েশনটা দেখেছি, 3 নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের যে বাউন্ডারি লেয়ারের ইকুয়েশন, এটা রো ডেল ডি বাই ডি এক্স ইন্টিগ্রেশন সাইন 0 থেকে ডেল্টা লিমিট, ডেল্টাটা হচ্ছে বাউন্ডারি লেয়ার থিকনেস, তার সাথে আমাদের ইউ ইনফিনিটি মাইনাস ইউ ইনফিনিটি হচ্ছে ফ্রি স্ট্রিং ভেলোসিটি। এগুলো আমরা জানি। এই 3 নম্বর ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম। আমাদের পরবর্তী কাজ ছিল এটাকে সলভ করা, এবং সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে এই সিএফএক্স। সি তে বোঝাচ্ছে কোএফিশিয়েন্ট, এফ তে ফ্রিকশন, আর এক্স তে হচ্ছে লোকাল। লোকাল ফ্রিকশন কোএফিশিয়েন্টের সূত্রটা আমরা পেয়েছিলাম 0.664 ইন্টু রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, ঠিক আছে। এখানে এই যে এক্স যেটা আছে সেটা হচ্ছে লোকাল, তার মানে তোমার প্লেট থেকে 3 সেন্টিমিটার সামনে তাহলে এক্স এর মান 3 সেন্টিমিটার, প্লেট থেকে 10 সেন্টিমিটার সামনে তাহলে এক্স এর মান 10। সেই হিসাবে এটা ক্যালকুলেট করবো, তারই করসপন্ডিং আমরা এখানে ফ্রিকশন কোএফিশিয়েন্ট পেয়ে দেবো। এইভাবে আমাদের ইকুয়েশনটা আমরা দেখিয়েছি লাস্ট ক্লাসে। এরপরে আমরা এখানে এই ইকুয়েশনটা সলভ করেছি বাউন্ডারি লেয়ার থিকনেসের জন্য ডেল্টা কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা 4টা আননোন এর জন্য 4টা বাউন্ডারি কন্ডিশন দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এই ইকুয়েশন, এখানে এই 5 নম্বর ইকুয়েশনটা আজকে আমি একজনকে বলবো একটু লিখে রাখো। এই 5 নম্বর ইকুয়েশনটা একটু লিখে রাখো, ইউ ডিভাইড বাই ইউ ইনফিনিটি ইকুয়ালস টু 3/2 ওয়াই বাই ডেল্টা মাইনাস হাফ ইন্টু ওয়াই বাই ডেল্টা হোল কিউব। আমি একটু পরে হয়তো আবার কাউকে জিজ্ঞাসা করব। এই কোয়েশনটা একটু মনে রাখো সবাই। এটা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল উইথ রেসপেক্ট টু বাউন্ডারি লেয়ার, হ্যাঁ, বা এই 5 নম্বর ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনকে সলভ করতে করতে আমরা যেটা লাস্টে পেয়েছি সেটা হচ্ছে এই ইকুয়েশন, ঠিক আছে। আমরা এই ইকুয়েশনটা পেয়েছি ডেল্টা বাই এক্স ইকুয়ালস টু 4 × 6 ডিভাইড বাই রুট ওভার লোকাল রেনল্ডস নাম্বার, ঠিক আছে। লোকাল রেনল্ডস নাম্বার এটা আমরা পেয়েছিলাম। এখানে এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু আমরা পরীক্ষা অঙ্ক দেই। এই যে ইকুয়েশনটা এখানে দেখা যাচ্ছে এটা ইকুয়েশন থাকে। সো এটা মাথায় রাখতে হবে, এক্সটা কি এটাও মাথায় রাখতে হবে, ডেল্টা কি সেটাও মাথায় রাখতে হবে। এক্সটা হচ্ছে লোকাল, ঠিক আছে। তো আমরা এটা বলেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে থার্মাল বাউন্ডারি লেয়ার। গতকালকে পর্যন্ত যেটা আসছিল সেটা ছিল ভেলোসিটি বাউন্ডারি লেয়ার, আজকে আমরা থার্মাল বাউন্ডারি লেয়ার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা কয়েকটা ইকুয়েশন দেখে আসছি, আমরা এখন হয়তো মনে থাকলে তো ইনশাল্লাহ এত ইজিলি ক্লিয়ার করতে।
সো আমরা যদি শুরু করি বাউন্ডারি লেয়ার, থার্মাল বাউন্ডারি লেয়ার। থার্মাল বাউন্ডারি লেয়ার কনসেপ্টটা কি ছিল, যে এই একটা প্লেটের যদি হিটেড থাকে, কথার কথা, বা এই প্লেটটা যদি একটা সারফেসে হিট থাকে TW, এবং এর উপর দিয়ে যখন ফ্লুইড ফ্লো করবে, সেই ফ্লুইডের টেম্পারেচার যদি ডিফারেন্ট হয়, তার মানে TW এবং T ইনফিনিটি এটা যদি ডিফারেন্ট হয়, তখন এই দুজনের মধ্যে হিট ট্রান্সফার হবে। ঠিক আছে, এই দুজনের মধ্যে হিট ট্রান্সফার হবে। সো আমরা যদি ধরে নেই যে এই ওয়ালের টেম্পারেচার কম, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বেশি, তাহলে এই প্রোফাইলটা এরকম। আর যদি ধরে নেই যে ওয়ালের টেম্পারেচার বেশি, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কম, তাহলে কার্ভটা এই ধরনের যাবে। এটা উল্টাটা, কার্ভটা এই ধরনের যাবে, সেক্ষেত্রে ওয়ালের টেম্পারেচার বেশি। বাট এনিওয়ে, বাউন্ডারি লেয়ার এইভাবে, প্রোফাইলটা এইভাবেই থাকবে, হোয়াট এভার দ্য টেম্পারেচার ইজ ডিফারেন্ট অর নট। সো এই হচ্ছে বাউন্ডারি লেয়ারের ছবিটা। তার মানে এই উপরে যে ফ্লুইডটা যাচ্ছে তার টেম্পারেচার হচ্ছে T ইনফিনিটি, আর এই ওয়ালের টেম্পারেচার হচ্ছে TW, এবং এই ভার্টিক্যাল যে লাইনটা আমরা ড্র করেছি এখানে, এটা হচ্ছে ডেল্টা T, তার মানে বাউন্ডারি লেয়ার থিকনেস, থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে কনসেপচুয়ালি যদি চিন্তা করি যে আমার এই হিটটা প্রথমে এখান থেকে এইটার মধ্যে যদি ট্রান্সফার হতে হয় ওয়াল থেকে ফ্লুইডে, তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কন্ডাকশন। তারপরে কন্ডাকশনের পরে পরবর্তী যে ফ্লুইড লেয়ার সেখানে হবে কনভেকশন। তাহলে দুটো কনসিডারেশন, একটা হচ্ছে কন্ডাকশন আর একটা হচ্ছে কনভেকশন। সো আমরা যদি প্রথমে কন্ডাকশনটা দেখি, তাহলে আমরা নর্মালি যে ইকুয়েশনটা জানি ফুরিয়ার ল থেকে, সেটা হচ্ছে Q = KA del T by del X, মানে ওয়াল। তাহলে আমরা এটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তার মানে পার ইউনিট এরিয়াতে, তাহলে আমরা এটাকে লিখতে পারি জাস্ট -K × del T by del Y। এটা হচ্ছে এই ছবির জন্য ইকুয়েশন del T by del Y, Y হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। সো এই হচ্ছে আমাদের কন্ডাকশন ইকুয়েশন, এটাকে আমরা বললাম ইকুয়েশন 1। একইভাবে এই যে পরিমাণ হিটটা এর ভিতরে ঢুকলো এখন বাউন্ডারি লেয়ারের ভিতরে বা ফ্লুইডের মধ্যে, সেই হিটটাই তো সামনের দিকে যাবে, মানে উপরের দিকে যাবে, তার মানে সেখানে হবে কনভেকশন, একই পরিমাণ হিট, হিট ফ্লাক্স। সো আমরা এটাকে বলছি এই যে Q ডাবল প্রাইম, কারণ হিট ফ্লাক্স যেটা, সেটা পার ইউনিট এরিয়াতে, সেটা ইকুয়াল হচ্ছে H ডেল্টা T। সূত্রটা ছিল কি Q = H এর ডেল্টা T। সো আমরা এখানে যেটা বলছি যে H ডেল্টা T, হ্যাঁ, তাহলে মানে H ডেল্টা Q A দিয়ে ভাগ করে এটা। তাহলে এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, যেহেতু একই পরিমাণ হিট ফ্লো করবে, সো আমরা এখানে এই দুটোকে সমান দেখাতে পারি। আর সমান দেখালে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে এটা। এটা আমরা এর আগে ক্লাসে দেখে আসছি যে এটাকে বলা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের সূত্র। সেটা ইকুয়াল হচ্ছে -K del T by del Y, এখান থেকে আসছে ডিভাইড বাই TW - T ইনফিনিটি। এই হচ্ছে আমাদের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের সূত্র H, 3 নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি একটু খেয়াল করি ছবিটা, আমি স্ক্রিনটা করার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করে এখন ছবিটার মধ্যে ওকে, এখন এই ছবিটা যদি খেয়াল করো, আমরা যদি বাউন্ডারি কন্ডিশন গুলো যদি চিন্তা করি, তাহলে যখন y = 0, যখন 0, তখন হচ্ছে এই জায়গাটা, তখন হচ্ছে T = TW, তবে টেম্পারেচার হচ্ছে ওয়ালের টেম্পারেচার, সেটাই এখানে রাখা হচ্ছে। y = যখন 0, তখন ওয়াল টেম্পারেচার হচ্ছে TW, মানে ওয়ালের টেম্পারেচার। তার মানে এই টেম্পারেচারটা আমরা জানবো বা জানা থাকে। y = যখন ডেল্টা T, তার মানে y = যখন ডেল্টা T আসলো, এই জায়গায় আসলো এই লাইনে, তখন সেই টেম্পারেচারটা, সেটাকে আমরা বলি এরপরে টেম্পারেচার আর কোনো ভেরিয়েশন হবে না y অ্যাক্সিস বরাবর। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে del T by del Y = 0, কারণ টেম্পারেচার কোনো ভেরিয়েশন হবে না ওয়াইতে, কারণ এই লাইনে আসার পরে। আবার y = যখন ডেল্টা T, তখন সেই টেম্পারেচার হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সো T = T ইনফিনিটি। আর y = যখন 0, তখন এই লাইনের কথা বলা হচ্ছে, তখন del স্কয়ার T by del Y স্কয়ার, তার মানে এই গ্রেডিয়েন্টটা এখানে 0। ঠিক আছে, এই চারটা বাউন্ডারি লেয়ার ইকুয়েশন কন্ডিশন আমরা ধরতে পারি। একই কন্ডিশনটা কিন্তু আমরা ভেলোসিটি বাউন্ডারি লাস্ট ক্লাসও আমরা ধরেছি, একইভাবে চিন্তা করেছি। এইটাকে যদি আমরা সলভ করি এখানে, তাহলে এই ইকুয়েশনটা আসে। এখন আমি একটু আগে বলেছিলাম যে একটা ইকুয়েশন লিখে রাখার জন্য, সেটা কি মিলে কিনা একটু দেখো, যে থিটা বাই থিটা ইনফিনিটি ইকুয়ালস টু লেখা যাচ্ছে যে 3/2 y by delta t minus half into y by delta t হোল কিউব। এই ইকুয়েশনটাই তুমি লিখেছো, তখন সেখানে u by u ইনফিনিটি ছিল। এখন এখানে থিটা বাই থিটা ইনফিনিটি, থিটা কি, থিটা হচ্ছে যে পার্টিকুলার লোকেশনের বা পয়েন্টের জন্য তার টেম্পারেচার -TW ডিভাইড বাই T ইনফিনিটি -TW। সো এই ধরনের থিটাটা আমরা অলরেডি জানি, কারণ ট্রানজিয়েন্টে আমরা দেখে আসছি, ফিনের প্রবলেমে আমরা থিটাটা দেখে আসছি, থিটাকে আমরা এভাবে ডিফাইন করি। সো T -TW ডিভাইড বাই T ইনফিনিটি -TW। সো আলটিমেটলি এইটা আগের সূত্রের মতোই, একই রকম সূত্র, এখানে 5 নম্বর। এখন তুমি যদি একটু খেয়াল করো, তাহলে এই সূত্র দুটো একই রকম, তার মানে প্রোফাইলটাও একই রকম, তার মানে এই প্রোফাইলটা অনেকটা একই রকম, এই যে এরকম।
তারপর একটা হচ্ছে হাইড্রোলিক বাউন্ডারি লেয়ার বা ভেলোসিটি বাউন্ডারি লেয়ার যেটা ডেল্টা, আর একটা হচ্ছে থার্মাল বাউন্ডারি লেয়ার সেটা হচ্ছে ডেল্টা টি। দুটো বাউন্ডারি লেয়ার আমরা এখানে একটা ছবিটার মধ্যে একটা ইস্যু আছে, এই ইস্যুটা একটু ক্লিয়ার করি কারণ পরীক্ষায় এই ইস্যুটা থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স নট, এখানে এটা হচ্ছে এক্স নট। হ্যালো, সরি, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এখানে যেটা বলছিলাম যে এই যে জায়গাটা আমরা এখানে একটা এক্স নট লিখেছি। ঠিক আছে, তার মানে আমার এই যে একটা টেবিল বা একটা প্লেট হোয়াট এভার যেটা সার্ফেস, যেটা ফ্ল্যাট সার্ফেস, আমরা এই একটা এক্স নট ধরেছি। তার মানে এই দেখো এই ছবিটার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বাউন্ডারি লেয়ারটা এখান থেকে শুরু, কারসার যেখানে আছে এখান থেকে শুরু। তার মানে এই হচ্ছে লিডিং এজ, এই হচ্ছে লিডিং এজ। এই লিডিং এজ থেকে এক্স নট দূরে গিয়ে আমরা এই বাউন্ডারি লেয়ারটা দেখাচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এখানে যে বাউন্ডারি লেয়ারটা এখানে এই জায়গাটা হচ্ছে হিটেড, মানে টেম্পারেচার ডিফারেন্স, এবং এখান থেকে হিট ট্রান্সফারটা হবে। এই জায়গা থেকে কোনো হিট ট্রান্সফার কিন্তু আমরা কনসিডার করছি এই ছবিতে। এই ছবিতে এই যে এক্স নট যে জায়গাটা, প্লেটের এই জায়গাটা, এখান থেকে কোনো হিট ট্রান্সফার আমরা ধরছি না, কারণ ধরে নিচ্ছি যে সবাই সমান। এখান থেকে একটা যেহেতু বাউন্ডারি লেয়ার পাওয়া যাচ্ছে, তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই জায়গাটা হচ্ছে হিটেড এবং এখান থেকে হিট ট্রান্সফারটা হবে। ঠিক আছে, এই একটা কনসিডারেশন আমরা এনেছি, আমরা পরে দেখবো এটার সুবিধা অসুবিধা কি, কেন এটা ধরলাম। ঠিক আছে, আর আমরা যদি অন্যভাবে এখন যদি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি যে আমার একটা প্লেট রড আছে বা একটা প্লেট আছে, সেটা দেখা গেল যে একটা পার্টিকুলার একটা লোকেশন থেকে আমরা হিটেড করলাম, তাহলে দেখা যাবে এখান থেকে এটা হিটেড হচ্ছে। আবার আমরা এমনও হতে পারে যে আমরা পুরো প্লেট বা পুরো রড বা পুরো সার্ফেসটাকে আমরা বলছি হিটেড, তাহলে সেক্ষেত্রে আমার এই লাইনটা এখান থেকে শুরু হবে, এই লাইনটা এখান থেকে শুরু হবে। সেটা এখানে লেখা হচ্ছে যে হাইড্রোডাইনামিক এন্ড থার্মাল বাউন্ডারি লেয়ার হিটিং স্টার্টস এট এক্স ইকুয়ালস টু এক্স নট। আমরা এখান থেকে ধরেছি এক্স নট এখান থেকে শুরু, কিন্তু নট নেসেসারি যে সবসময় এটা এখান থেকে হবে। আমরা অনেক কেস পাবো যেখানে হচ্ছে একটু প্রথম থেকেই হতে পারে। ঠিক আছে, মানে এক্স এক্স নট এর মান 0 হতে পারে, তারপরে এখান থেকে বাউন্ডারি লেয়ার শুরু হবে, সেটা আমরা একটু পরে দেখবো। সো এনিওয়ে, আমরা এই ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন পেলাম। এইটাকে তুমি যখন সলভ করা শুরু করো এবং এখান থেকে ডেল্টা টি এর মান বের করার চেষ্টা করো, তার সাথে আগের ইকুয়েশনটাকে যদি নিয়ে আসো, আগের বারে ভ্যালোসিটি বাউন্ডারি লেয়ার, তাহলে এই ইকুয়েশনটা আসে আফটার লং ক্যালকুলেশন। সেটা হ্যাঁ, এটা আমরা করলাম না এখানে। এই ইকুয়েশনটা 5 নম্বর ইকুয়েশনটা পাওয়া যায়। এই ইকুয়েশনটা কি, ডেল্টা টি বাই ডেল্টা, ডেল্টা টি কি থার্মাল বাউন্ডারি লেয়ার, ডেল্টা কি ভ্যালোসিটি বাউন্ডারি লেয়ার, দুটো বাউন্ডারি লেয়ার, equals to 1 divided by 1.026 into Prandtl number to the power 1/3 minus 1/3, তার সাথে থার্ড ব্র্যাকেটে 1 minus x naught by x whole to the power 3/4, তার উপর আবার পাওয়ার হচ্ছে 1/3। এই হচ্ছে ইকুয়েশন 5। এই ইকুয়েশনটা পাবো আমরা অনেক ক্যালকুলেশন করার পর সিম্পল ফর্ম। এখন এখানের মধ্যে একটা নতুন জিনিস, যা নতুন না আমরা জানি, সেটা হচ্ছে প্রান্ডল নাম্বার। সেটা কি, প্রান্ডল নাম্বার হচ্ছে নিউ ডিভাইড বাই আলফা, মানে মোমেন্টাম ডিফিউসিভিটি ডিভাইড বাই থার্মাল ডিফিউসিভিটি, তার রেশিওকে আমরা বলছি প্রান্ডল নাম্বার। এটাকে আমরা এখানে ডিভাইড করি। এখন আমরা যদি এই জায়গায় চিন্তা করি, ইফ ইট ইজ কনসিডার্ড দ্যাট দ্য প্লেট ইজ হিটেড ওভার দ্য এন্টায়ার লেন্থ, তার মানে এই প্লেটের এন্টায়ার লেন্থ, মানে আমি যে ছবিটা দেখাচ্ছি উপরে, এই যে পুরো লেন্থ বরাবর যদি হিটটা হয় বা সারফেস যদি হিটেড থাকে, তাহলে এক্স নটটা কত হবে, 0 হবে। মানে এটা এই সামনের দিকে চলে আসছে, এক্স নটটা 0 হয়ে যাবে। এটা যদি হয় তাহলে 5 নম্বর ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করা সম্ভব। এক্স নটের মান 0, এক্স নটের মান 0 মানে এই ভিতরে এই জায়গাটা 0 হয়ে গেল, তার মানে আলটিমেটলি শুধু এই জায়গাটা থাকতেছে। তার মানে আমরা লিখতে পারি ডেল্টা টি বাই ডেল্টা ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 1.026 ইনটু প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1 ডিভাইড বাই 3। হ্যাঁ, এই ইকুয়েশনটা একটা পার্টিকুলার ইয়েতে, দিস ইকুয়েশন ইজ স্যাটিসফাইড ফর প্রান্ডল নাম্বার যখন তোমার গ্রেটার দেন 0.7 বা তার বেশি হবে, তখন এই ইকুয়েশনটা ভ্যালিড। ঠিক আছে, তখন এই ইকুয়েশন, কিন্তু এর নিচে যদি হয় তখন এই ইকুয়েশনটা রেজাল্ট দিবে হয়তো তোমাকে, কিন্তু এটা অ্যাকুরেট না। তার মানে আমরা সেই ক্ষেত্রে এটা কনসিডার করতে পারবো না, তখন অন্য ইকুয়েশন আমাকে চিন্তা করতে হবে। এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন গেল এখানে। এখন আমরা যদি আবার আগের ইকুয়েশনে আসি, 3 নম্বর ইকুয়েশন লেখা আছে। 3 নম্বর ইকুয়েশন কোনটা ছিল, এই যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের সূত্র, মানে কন্ডাকশন এবং কনভেকশনের থেকে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম 3 নম্বর, এইচ ইকুয়ালস টু এইচ আর, সেই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি এখন এবং তার সাথে বাউন্ডারি লেয়ারটাকে যদি নিয়ে আসি, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে এই
এটা ছিল, তার এটা ইকুয়াল টু লেখা যাবে 3/2 ইন্টু কে বাই ডেল্টা টি, কে বাই ডেল্টা টি। এই হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট চলে আসে। তার মানে আমরা কোনো একটা ফ্লুইডের মানে এক্সপেরিমেন্টের যখন আমরা এইচ মেজার করতে যাবো, সামহাও তোমার যদি বাউন্ডারি লেয়ার থিকনেস জানা থাকে আর থার্মাল কন্ডাক্টিভিটি যদি জানা থাকে, তাহলে তুমি সেখান থেকে এইচটা পেয়ে যাবে। এটা একটা সূত্র। তো এটাকে যদি রিঅ্যারেঞ্জ করা যায় এখন বিভিন্নভাবে ইকুয়েশনের একটার পর একটা সলভ করে, এবং আফটার সাম ক্যালকুলেশন এই ইকুয়েশনটাকে এই ফর্মে লেখা যায়। কারণ আমাদের পক্ষে সবসময় ডেল্টা টি কিন্তু পাওয়া সম্ভব না। ডেল্টা টি পাওয়া যেতে হলে তোমাকে এক্সপেরিমেন্ট করে ডাটা নিয়ে তারপর সেখান থেকে ক্যালকুলেট করে ডেল্টা টি পেতে হবে। এটা অনেক লেন্দি একটা প্রসেস। এখান থেকে আমরা যদি এইচ বের করতে যাই, তাহলে আমরা যদি সলভ করি, দেন এই কোয়েশ্চনটাকে দ্বারা করানো যে এইভাবে এইভাবে। তবে এখানে তোমার হয়তো সব জিনিসই মোটামুটি জানা থাকবে, হ্যাঁ, ফিজিক্যাল প্যারামিটার অথবা তোমার কনস্ট্যান্ট কোনো ভ্যালু। সো এখান থেকে আমরা যেটা পাই এইচ এক্স, এই জায়গা থেকে ভালো মতো খেয়াল করা শুরু করো একটু। এইচ এক্স ইকুয়ালস টু 0.332, এটাকে সলভ করলে আসবে 0.332 ইন্টু কে ইন্টু প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার 1/3 into u infinity মানে free state velocity divided by nu মানে কাইনেমেটিক ভিসকোসিটি into x whole to the power half, তার সাথে থার্ড ব্র্যাকেট এই অংশটা, তাহলে এর উপর আবার পাওয়ার আছে -1/3। এই হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। এই 6 নম্বর ইকুয়েশনকে তুমি যদি x বাই k দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করো, বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষকে যদি গুণ করো, তাহলে এই বাম পাশে যেটা আসে সেটা দেখো hx এর সাথে আমি x এবং k এটা দিয়ে গুণ করলাম, তাহলে hx ইন্টু এক্স ডিভাইড বাই কে এই পাশটা আসলো, তার সাথে এখানে সরি 0.332 থাকলো, তার সাথে কে তো রয়ে গেছে, তার সাথে x বাই কে এখানে আমি লিখলাম, তারপর প্রান্ডল নাম্বার আছে, এইটা বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে দেখলাম। এই যে hx বাই কে, এই এটাকে লেখা যায় নাসেল্ট নাম্বার। আমরা যেটা জেনে আসি HL বাই কে নাসেল্ট নাম্বার, সেই নাসেল্ট নাম্বারটা এই যে hx বাই কে, যেহেতু এটা লোকাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এই যে hx লোকাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, নাসেল্ট নাম্বারটা হবে লোকাল নাসেল্ট নাম্বার, লোকাল নাসেল্ট নাম্বার। তাহলে লোকাল নাসেল্ট নাম্বার আমরা কি লিখছি, লোকাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ইনটু এক্স মানে পার্টিকুলার কোন ডিসটেন্স ডিভাইড বাই কে, সেখান থেকে যেটা আসছে সেটাকে আমরা বলছি লোকাল নাসেল্ট নাম্বার। এটাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 0.332, এটা ঠিক আছে, এই কে কাটাকাটি চলে যাবে, তো সেটা থাকতেছে না, প্রান্ডল নাম্বারটা অ্যাজ ইট ইজ হয়ে গেল। এই রেনল্ডস এক্স যে ভ্যালুটা আছে উপরে, এই এক্সটাকে যদি তুমি ভিতরে নিয়ে যাও, আলটিমেটলি তুমি যদি এটাকে সলভ করো, এটা হচ্ছে রেনল্ডস নাম্বার। এক্সটা ভিতরে ঢোকানোর পরে এটা রেনল্ডস নাম্বার, সেই রেনল্ডস নাম্বার লেখালো হাফ, তার সাথে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। সো এখন আমি আবার যদি বলি যে আমার ফুল প্লেট বা ফুল এজটাই হচ্ছে তোমার হিটের সারফেস, তারপরে এক্স নট ইকুয়ালস টু 0, এটা যদি কনসিডার করা যায়, তাহলে এই এক্স নট 0 হলে ইকুয়েশনটা আরো সিম্পল হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে নাসেল্ট নাম্বার ইকুয়ালস টু 0.332 প্রান্ডল নাম্বার টু দি পাওয়ার 1/3 ইনটু রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। এখানে একটা খেয়াল করো, লোকাল নাসেল্ট নাম্বার, লোকাল রেনল্ডস নাম্বার, লোকাল হিট ট্রান্সফার সবই লোকাল। প্রান্ডল নাম্বারটা একটা পার্টিকুলার ফ্লুইডের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, সেটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এই জিনিসটাই আমাদের পরীক্ষার ইকুয়েশনের একটা অঙ্কের জন্য, বা আমাদের সূত্র দেওয়া থাকবে অবশ্য, কিন্তু এইটা হচ্ছে একটা মেজর ইকুয়েশন যেটা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করতে পারবো। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েরি আছে? হ্যাঁ, এক্স আর এক্স নট এর যে কনসিডারেশন পুরো একটু বলবেন স্যার। এক্স আর এক্স নট, এক্স হচ্ছে আবারও ছবিতে যদি আসি, এই যে মনে করো তুমি যে টেবিলে বসে এখন পড়ছো, মনে করো সেই টেবিলের একদম বাম পাশ থেকে শুরু এটা, এবং এটা মনে করো সাপোজ 4 ফিট, ধরলাম 4 ফিট। এখন তুমি কনসিডার যেটা প্রথমে করছো যে আমার প্রথম থেকে বাম পাশ থেকে 1 ফিট পর্যন্ত এখানে কোনো হিট নেই, আমার বাকি সেকেন্ড মানে 2 নম্বর এখান থেকে শুরু করে বাকি যে 4 ফিট পর্যন্ত বাকি লেন্থ যেটা আছে এখানে হিটের সারফেস, এইটা একটা আমরা, তাহলে এখানে আমরা বাউন্ডারি লেয়ারটা শুরু হবে এখান থেকে, কারণ এখানকার টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার তো সেম, কিন্তু আমরা ধরেছি এই জায়গার টেম্পারেচারটা ডিফারেন্ট এখান থেকে। তার মানে এটা হচ্ছে টোটাল 4 ফিট, তার মধ্যে 1 ফিট আমি বাদ দিলাম, তাহলে এখান থেকে শুরু হয়ে হিটেড হবে, এটাকে আমরা বলছি। আর আমরা যদি বলি যে না পুরো প্লেটটাই বা পুরো টেবিলটার পুরো সারফেসটাই হিটেড, তখন তোমার এক্স নট এই জায়গাটা তো থাকছে না, মানে এটা তো হিটেড, এখানে বাউন্ডারি লেয়ার এইটা এই কার্ভটা শিফট হয়ে এখান থেকে শুরু হবে, তাই তো। সো তখন এক্স নটটা 0, কথা বোঝা গেল? আমি আমি তোমাকে এখন যদি বলি মনে করো সাপোজ একটা হিট মানে
প্লেট হিটার যদি হয়, সারফেস হিটার যেটা আমরা বলি, হ্যাঁ, যেটা দিয়ে হিট করা হয়, হিটেড করা হয় কোনো একটা ইয়েতে, প্লেট সারফেস, হ্যাঁ, সেটা যদি পুরোটাই যদি হিটার হয়, তাহলে আমরা বলতে পারি যেখানে কোনো এক্স নটটা সেখানে কত 0। কিন্তু আমি যদি একটা বার চিন্তা করলাম, রড চিন্তা করলাম, তার মধ্যে একটা হিটার দেওয়া হলো, তার প্রথম অংশটুকু হয়তো যায়নি, হিটটা যাচ্ছে না, হিটটা শুরু হচ্ছে একটু পর থেকে, তাহলে সেক্ষেত্রে এক্স নটটা পাওয়া যায়। এটাই আর কনসিডারেশন, আর কোনো কিছু না। ঠিক আছে, সো আমরা এই ইকুয়েশনটা যেটা দেখলাম, এটা হচ্ছে ওয়ান অফ দা মানে মেজর ইকুয়েশন আমি যদি বলি যে আমরা ইউজ করবো অঙ্কের। ঠিক আছে, অনেক অঙ্কের জন্য এই ইকুয়েশনটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ইউজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি আবার একটু ক্লিয়ার করতে পারো, এটা কি একজন এই ইকুয়েশনটা, নাসেল্ট নাম্বারের এই ইকুয়েশনটা আমাকে জিজ্ঞাসা করবো কাউকে? রোল 10, রোল 10, আছো? নেই। রোল 32, 32, রোল 3, হ্যাঁ তুমি বলো, রোল 10, রোল 32, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 10, 3 বলো, হ্যাঁ। এই কোয়েশ্চেনটা কি বোঝাচ্ছে তোমাকে? স্যার লোকাল নাসেট নাম্বারের জন্য হ্যাঁ ইকুয়েশন বোঝাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, লোকাল নাসেল্ট নাম্বারের জন্য ইকুয়েশন বোঝাচ্ছে। লোকাল নাসেল্ট নাম্বার বলতে আমরা কি বুঝবো, যদি তোমার ক্লিয়ার থাকে বলো। তো বলতে পারবে একটু, লোকাল নাসেল নাম্বার বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? নরমালি নাসেল নাম্বার তো স্যার বায়োট নাম্বার, এটা ফ্লুইডের জন্য। তো এখানে বাউন্ডারি লেয়ারের মধ্যে এটা ভ্যালুটা স্যার বোঝাচ্ছে। না, এক্স্যাক্টলি স্যার কনভেক্টিভ কন্ডাকশনের রেশিও বোঝাচ্ছে। সেটা তো বোঝাচ্ছে। লোকাল বলতে কি বোঝাচ্ছে? লোকাল বলতে স্যার এর এক্স মধ্যে পজিশনে, মানে এক্স কোন এর একটা ডিসটেন্সে, পজিশনে। হ্যাঁ, স্পেসিফিক বা এক্স এর একটা পার্টিকুলার ডিসটেন্সে। তুমি একটু খেয়াল করো, এই ইকুয়েশনটা একটু খেয়াল করো, আমি খেয়াল করার জন্যই বারবার বলছি এই ইকুয়েশনটা লাগবে। এই ইকুয়েশন ছাড়া তুমি আসলে আগাতে পারবে না, এটা বেসিক ইকুয়েশন, একদম কনভেকশনের মেইন যে ইকুয়েশন গুলো আছে, ফোর্স কনভেকশন, তার মেইন ইকুয়েশন এটা। আমরা আবার একটু খেয়াল করি, এই ইকুয়েশনটাই খেয়াল করি, আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে দেখো প্রান্ডল নাম্বার আছে, তো প্রান্ডল নাম্বার তো এই আমার কার্সার যেখানে আছে এখানেও প্রান্ডল নাম্বার আছে, ওকে, এটা একটা ভ্যালু থাকবে কনস্ট্যান্ট ভ্যালুর মতো। আর এখানে আছে এক্স দুই জায়গায়, একটা হচ্ছে নাসেল্ট নাম্বারের জন্য এক্স, একটা হচ্ছে রেনল্ডস নাম্বারের জন্য এক্স। সো সাপোজ মনে করো একটু আগে বলো তোমার টেবিলটা 4 ফিট, তার মানে 4 × 48 ইঞ্চি আছে, আমি কথার কথা 48 ইঞ্চ টেবিলের লেন্থ। আমি তোমাকে বললাম যে না, এখানে 20 ইঞ্চ যেখানে আছে সেখানকার নাসেল্ট নাম্বার, তার মানে এক্স এর মান হচ্ছে 20 ইঞ্চ, কথার কথা। তাহলে এই এক্স এর মান 20 ইঞ্চ বসালে তুমি এখান থেকে লোকাল রেনল্ডস নাম্বারটা পেয়ে যাবে। এক্স এর মান, আমি যখন এই যে রেনল্ডস নাম্বার ইকুয়েশন এক্স এর মান 20 ইঞ্চি বসাবো, তখন লোকাল রেনল্ডস নাম্বার পাবো। লোকাল রেনল্ডস নাম্বার যখন আমি পেয়ে গেলাম, তখন যখন আমি এই ইকুয়েশনে পাবো, তখন এই লোকাল ওই 20 ইঞ্চ ওই জায়গার জন্য, ওই পয়েন্টের লোকেশনের জন্য আমি নাসেল্ট নাম্বারটা পেয়ে যাবো। কথাটা বুঝেছো? বাট ওখানে তো x নট ইকুয়াল টু 0 হলে, আর যদি 0 না হয় তখন উপরের হ্যাঁ হ্যাঁ, তখন যদি 0 না হয় তখন তো উপরেরটা। ঠিক আছে, তো আমি তো বললাম এটা মোটামুটি কমন ইকুয়েশন, তার মানে এক্স এর মান আমরা অনেক ক্ষেত্রে 0ই ধরবো প্রবলেমটাকে সিম্পল করার। ঠিক আছে, তার মানে আমরা 20 ইঞ্চ যদি বলি, তাহলে 20 ইঞ্চের জন্য ওই জায়গার জন্য আমরা রেনল্ডস নাম্বার বের করবো, তারপরে এই সূত্রে বসালে আমরা যেটা পাবো নাসেল্ট নাম্বার, সেটা হচ্ছে ওই 20 ইঞ্চ ওই লোকেশনের লোকাল নাসেল্ট নাম্বার, ওইটাকে আমরা বলছি লোকাল নাসেল্ট। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমাদের আসলে অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ কিন্তু খেয়াল করে দেখো, আমরা এই প্রথম দিন থেকে যে শুরু করছি সেটা হচ্ছে হিট ট্রান্সফার। আমাদের আলটিমেট গোল হচ্ছে কিন্তু সবসময় হিট ট্রান্সফারটা ক্যালকুলেট করা, কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে, আইদার বেশি হচ্ছে না কম হচ্ছে, না বেশি করতে হবে না কম করতে হবে, মানে অবজেক্টিভ কিন্তু আমাদের ঘুরে ফিরে ওই জায়গায় থাকবে। আমরা নাসেল্ট নাম্বার পেয়ে আমাদের লাভটা কি? আমরা নাসেল্ট নাম্বার বের করলাম, আমরা নাসেল্ট নাম্বার নিয়ে এত কথা বলছি যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডাইমেনশন প্যারামিটার ফর হিট ট্রান্সফার সাবজেক্ট। আমরা নাসেল্ট নাম্বার বের করলাম, তাতে লাভটা হচ্ছে এই নাসেল্ট নাম্বার তুমি যখন পেয়ে গেলে, তখন তুমি এই নাসেল্ট নাম্বার আসছে এখান থেকে কাটছে,
যে নাসেলট নাম্বার ইকুয়াল টু কি hx ইনটু x ডিভাইড বাই k, লোকাল নাসেলট নাম্বার। সেখান থেকে আমরা পাচ্ছি যে hx ইনটু x ডিভাইড বাই k, তার মানে এই x এর মান একটু আগে বললাম 20 ইঞ্চি যদি হয় তাহলে x এর মান 20 ইঞ্চ বসালা, k এর মান তোমার যদি জানা থাকে তাহলে নাসেলট নাম্বার যেহেতু তোমার জানা আছে এখান থেকে, তাহলে তুমি কি পাবা hx পাবা, মানে লোকাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট পেয়ে। লোকাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট পেলে তুমি কি পাবা, আমি আবার যদি উপরে আসি, লোকাল হিট ট্রান্সফার h যদি পেয়ে যাও, দেন ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার। এই যে হিট ট্রান্সফার q ইকুয়ালস টু HA ডেল্টা T। তারপর h যদি তুমি পেয়ে যাও, টেম্পারেচার ডিফারেন্স যদি তোমার জানা থাকে, এরিয়া যদি জানা থাকে, দেন তুমি q পেয়ে যাও। q মানে আলটিমেটলি হিট ট্রান্সফার তুমি পেয়ে যাও। আমাদের অবজেক্টিভ কিন্তু q বের করা, তো আমরা q বের করার জন্য h টা লাগবে। h কোথা থেকে পাবো? h পাবো আমরা এই নাসেলট নাম্বারের ইকুয়েশন থেকে, নাসেলট নাম্বার ইকুয়েশন। তো তোমার প্রত্যেকটা অঙ্কে এখন থেকে যতগুলো অঙ্ক আমরা সামনে করতে থাকবো, বিশেষ করে কনভেকশনের ক্ষেত্রে আমরা দেখা যাবে যে প্রত্যেক ক্ষেত্রে এই নাসেলট নাম্বার বের করছি। নাসেলট নাম্বার ডাইমেনশনলেস নাম্বার, এটা আমরা সহজে বের করতে পারছি। এটা বের করে এটা থেকে আমরা হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট h বের করি। এটা যদি লোকাল না হয়, ফুল লেন্থের জন্য যদি হয়, তাহলে ফুল লেন্থের জন্য h পাবো, মানে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, তার জন্য আমরা হিট ট্রান্সফার পাবো। আর লোকাল যদি হয়, লোকাল নাসেলট নাম্বার পাবো, তার থেকে লোকাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট পাবো, তার থেকে আমরা ফাইনালি কিউ পেয়ে যাবো বা হিট ট্রান্সফার পেয়ে যাবো। অবজেক্টিভ কিন্তু ওখানে আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই এই লোকাল বা নাসেলট নাম্বার যেটাই বলো সেটা বের করতে হবে, সেখান থেকে আমরা h পাবো, সেখান থেকে আমরা কিউ পাবো। ঠিক আছে কথা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাই এটা একটু মাথায় রাখবো। আমরা এখান থেকে আমরা স্যার একজন মনে স্যার ওয়েটিং রুমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওয়েট করুক একটু, কারণ ওরা অনেক লেট হয়ে গেছে। না ও নেটওয়ার্ক প্রবলেম ছিল কিন্তু 57 ও বের হয়ে গেছিল, মানে ক্লাসে ছিল কিন্তু বের হয়ে গেছে। 57 তো 18010। আচ্ছা ঠিক আছে, দিয়েছি। হ্যাঁ আচ্ছা, জানি বলছিলাম। হ্যাঁ, তো এইটা আমাদের এই লোকাল নাসেলট। সো এখন এখানে তোমার আমরা যদি কতগুলো কেস চিন্তা করি, ফর দ্য কেস ফায়ার এক্স ইকুয়ালস টু 0, তো আমরা তো এটা একটু আগে পেয়ে গেছি, সেখান থেকে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আমরা এগুলো বের করতে পারি। এখানে একটা কনসিডারেশন আসছে যে আমরা এভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করতে পারি এবং এট দ্য সেম টাইম এভারেজ নাসেলট নাম্বার। আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে লোকাল। এখন আমরা তোমার টোটাল টেবিল হচ্ছে 48 ইঞ্চ, তুমি লোকাল বললে 10 ইঞ্চি পরে বুঝাতে পারো, লোকাল বললে 30 ইঞ্চি পরে বুঝাতে পারো, লোকাল বললে তুমি 35 ইঞ্চি পরে বুঝাতে পারো। এটা আমি যদি অ্যাভারেজ বের করতে চাই, তখন এই অ্যাভারেজটা বের করার একটা আমাদের সূত্র আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং যদি করি ওভার দ্য ফুল লেন্থ বা হোল লেন্থের জন্য, তখন আমরা অ্যাভারেজটা পেয়ে যাই। তো এ হচ্ছে আমরা ওভার দ্য লেন্থে যদি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টটা যদি ইন্টিগ্রেট করি আর তাকে যদি আমরা টোটাল লেন্থ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। অ্যাভারেজটার জন্য উপরে একটা বার সাইন দেওয়া হয়, h বার। সো এটা ইকুয়ালস টু যেটা আসে ক্যালকুলেট করলে 2 into x as 2 into h x equals to l। তার মানে এটা হচ্ছে যে টোটাল যে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আছে ফুল লেন্থের জন্য, তাকে 2 দিয়ে গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে এভারেজ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। একইভাবে যেহেতু আমরা নাসেলট নাম্বার বের করতে পারি h দিয়ে, তাহলে নাসেলট নাম্বার ইকুয়ালস টু হচ্ছে h বার l ডিভাইড বাই k ফুল লেন্থের জন্য, সেখান থেকে আসে। সো এখানেও নাসেলট নাম্বার ইকুয়ালস টু আসে যে লোকাল নাসেলট নাম্বার ইনটু 2, তাকে আমরা পাবো যে টোটাল এভারেজ নাসেলট নাম্বার। সো লোকাল নাসেলট নাম্বার ইনটু 2 ইকুয়ালস টু তোমার এভারেজ নাসেলট নাম্বার আর হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট একই হবে। সো এটাকেই একইভাবে লেখা হচ্ছে, যেহেতু 2 তার মানে আগেরটা ছিল 0.332, তাকে 2 দিয়ে গুণ করলে যেটা আসে এই 0.664। জাস্ট এই আগের কোশ্চেনে ওই যে 0.332 ছিল, হ্যাঁ, এখন সেটা 2 দিয়ে গুণ করাতে এই যে 0.664 আসছে, আর কিছু না। এখন দেখো এই রেনল্ডস নাম্বারটা আগেরটা ছিল x, এখন হচ্ছে l। কারণ আগেরটা আমি বলছি 20 ইঞ্চি, আর এখন আমি ফুল লেন্থ 4 ফিট বললাম, 4 ফিটের জন্য আমি হিসাব করব। তো এটা হচ্ছে যে ফুল লেন্থের জন্য রেনল্ডস নাম্বার, তার কারণে আমি এই ফুল লেন্থের জন্য নাসেলট নাম্বার পেয়ে গেলাম। ফুল লেন্থের নাসেলট নাম্বার পেয়ে গেলে ফুল লেন্থের জন্য আমি h পেয়ে যাব। h পেয়ে গেলে আমি আলটিমেটলি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট পারি, হিট ট্রান্সফার। ঠিক আছে কথা? জি স্যার। সো এখন আমাদের এই অঙ্ক করার সময় যেটা লাগবে, এই আমরা যে রেনল্ডস নাম্বার বলছি বা প্রান্ডল্ট নাম্বার বলছি, রেনল্ডস নাম্বার মানে কি রো ভি টি বাই মিউ। হ্যাঁ, রো হচ্ছে ফ্লুইডের একটা ডেনসিটি, মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, হ্যাঁ, বা প্রান্ডল্ট নাম্বার থার্মাল ডিফিসিটি, মোমেন্টাম ডিফিসিটি, এই যে জিনিসগুলো আছে বা থার্মাল কন্ডাক্টিভিটি এখানে আছে, এই প্রপার্টিস গুলো তোমার লাগবে।
না, তাছাড়া তো আমি প্রান্ডল নাম্বার হিসাব করতে পারবো না, তাছাড়া আমি তো রেনল্ডস নাম্বার হিসাব করতে পারবো না। প্রপার্টি না জানলে আমি পারবো না। তো প্রপার্টিজ আমি কোত্থেকে পাবো? কারণ প্রপার্টিসটা না জানলে তো এটা বের করা যাচ্ছে না। এই প্রপার্টিসটা বের করার জন্য আমার যেহেতু ফ্লুইড ফ্লো করছে একটা সারফেসের উপর দিয়ে, এবং সারফেসের টেম্পারেচার ডিফারেন্ট, হায়ার বা লোয়ার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আরেকটা টেম্পারেচারে, তার মানে দুজনের টেম্পারেচার ভ্যারি করছে, তার মানে ফ্লুইডের প্রপার্টিজও কিন্তু ভ্যারি করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে তখন একটা অ্যারিথমেটিক অ্যাভারেজ করি, এবং এটাকে আমরা বলি এক্ষেত্রে কনভেকশনের জন্য আমরা এটাকে বলি ফিল্ম টেম্পারেচার। এটাকে আমরা বলি ফিল্ম টেম্পারেচার, এবং ফিল্ম টেম্পারেচারকে ডিফাইন করা হচ্ছে টিএফ দ্বারা, এবং এটা ইকুয়ালস হচ্ছে টিডব্লিউ মানে ওয়াল টেম্পারেচার প্লাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ডিভাইড বাই 2, মানে জাস্ট অ্যাভারেজ আর কি। ওয়াল টেম্পারেচার ইনটু ফিল্ম টেম্পারেচার ডিভাইড বাই 2, এই দুইটার যোগফল করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটাকে আমরা বলছি ফিল্ম টেম্পারেচার। এই টিএফ যেটা পাবো তারই রেসপেক্টে আমরা ডেনসিটি বের করব, ভিসকোসিটি বের করব, বা অন্যান্য যত রকম প্রপার্টিজ আছে লাগবে আমাদের যা যা, সেগুলো আমরা এই টেম্পারেচার উপর বেসিস করে চার্ট থেকে এই জিনিসগুলো পেয়ে যাবো। আমরা অলরেডি এটা ফিলের ক্ষেত্রে আমরা দেখেছি, বা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কন্ডাকশনের ক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ টেম্পারেচার করেছিলাম। তো সেখানে ওইভাবে ডিফাইন করা না থাকে না, কিন্তু কনভেকশনের জন্য একটা আলাদাভাবে টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে ফিল্ম টেম্পারেচার। ক্লিয়ার কথা? এটা একটু বলবেন স্যার, এটা কেন করি? আচ্ছা, তোমার প্রপার্টিজ তো আমাদের ভ্যারি করে, তাই না? তুমি তো ডেনসিটি জানো, ডেনসিটি ভ্যারি করতে পারে টেম্পারেচারের সাথে সাথে, ভিসকোসিটি আছে সেটা ভ্যারি অবশ্যই করতে পারে না, অবশ্যই করে। থার্মাল কন্ডাক্টর প্রত্যেকটা ফ্লুইডের প্রপার্টি টেম্পারেচার উপর ডিপেন্ড, প্রত্যেকটা ফ্লুইডের প্রপার্টি টেম্পারেচার উপর ডিপেন্ড। তার মানে তুমি যদি বলো আমি স্যার টিডব্লিউ এর জন্য আমি ক্যালকুলেট করবো, কিন্তু টিডব্লিউ তো সব জায়গায় নেই, প্লেটের উপরে তুমি নিয়ার দ্য সারফেস টেম্পারেচার টিডব্লিউ, তার উপরে টেম্পারেচার তো টিডব্লিউ না, তার টেম্পারেচার গ্র্যাজুয়ালি কমতেছে বা বাড়তেছে, এবং এক পর্যায়ে গিয়ে সে টি ইনফিনিটি হচ্ছে, তখন টেম্পারেচার তো আরো ডিফারেন্ট। তাহলে এই আমি যে প্রপার্টিটা চিন্তা করলাম সেটা তো সবার জন্য প্রযোজ্য হলো না। আবার আমি যদি বলি যে টি ইনফিনিটির জন্য ক্যালকুলেট করবো, তাহলেও কিন্তু প্রযোজ্য হলো না। ওইটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা অ্যাভারেজ টেম্পারেচার ক্যালকুলেট করছি, যার উপরে বেসিস করে আমরা বলছি যে এই প্রপার্টিজের এই টেম্পারেচার গুলো করে বেসিস করে এই প্রপার্টিজ গুলো ক্যালকুলেট করি। আমার কথা বুঝেছ? আমি আরেকবার যদি দেখে ছবিটা আরেকবার দেখো, এই যে ছবি না, এই যে এইখানে ফ্লুইড যখন আছে তার টেম্পারেচার যদি মনে করো 100, আর এখানে টেম্পারেচার যদি 25 হয়, 100-র জন্য তার যে ডেনসিটি 25-এর জন্য তো ডেনসিটি ডিফারেন্ট, আবার 100-র জন্য যে ভিসকোসিটি 25-এর জন্য ভিসকোসিটি ডিফারেন্ট। তার মানে আমি যদি শুধু 100-র জন্য ক্যালকুলেট করে মানে বের করে সব অঙ্কটা করি বা পুরো জিনিসটা ক্যালকুলেট করি, এটা তো তাহলে জাস্টিফাইড হলো না, কারণ টেম্পারেচার তো শুধুমাত্র 100 এক জায়গায়, শুধু এই ওয়ালে, বাকি সব জায়গায় তো এই 100 থেকে কম কথার কথা। বা আমি যদি 25 ধরি, 2500 শুধু এই জায়গায় তো তোমার 25 নেই, এখানে তো আস্তে আস্তে টেম্পারেচার বাড়তেছে, তাহলে তো জাস্টিফাইড হয় না। এই জন্য অ্যাভারেজ করে আমরা এটা জাস্টিফাই করছি। তো আমরা কোথায় ক্লিয়ার এতটুকু? আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আসলে হিট ট্রান্সফার বের করা। হিট ট্রান্সফার বের করতে যেটা লাগবে সেটা হচ্ছে এইচ বের করতে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে নাসেল্ট নাম্বার। খুব সিম্পল কথা। এখন আমরা প্রত্যেক জায়গায় নাসেল্ট নাম্বার বের করা শুরু করবো বা দেখবো নাসেল্ট নাম্বার কিভাবে বের করা। এটা হচ্ছে আমাদের মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু গেট দ্য নাসেল্ট, ঠিক আছে? যার কারণে নাসেল্ট নাম্বারটা এত প্রয়োজন আমাদের। এখন একটা কনসিডারেশন আছে, মনে করো ফর কনস্ট্যান্ট হিট ফ্লাক্স। হিট ফ্লাক্স তো তোমরা বুঝো, তাই না? আমরা হিট ফ্লাক্স করে বিভিন্ন সময় ডিফাইন করি। হিট ফ্লাক্স বিভিন্ন অঙ্কের সে 1 থেকে হয়তো তোমাদের শুরু হয়েছে হিট ফ্লাক্স। আমরা হিট যখন একটা সারফেস থেকে বা একটা হিটেড বডি থেকে যখন হিট যাচ্ছে পার ইউনিট এরিয়াতে আমরা যেটা হিসাব করি সেটা হচ্ছে হিট ফ্লাক্স। সো আমরা কনস্ট্যান্ট হিট ফ্লাক্স মানে একই পরিমাণ হিট যাচ্ছে, কি বলে কিলো জুল পার মিটার স্কয়ার বা জুল পার মিটার স্কয়ার, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা যদি কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হতে পারি একটা কেস, আবার হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার হতে পারে, দুটো কেস কিন্তু তোমার সামনে আসবে পরীক্ষায় বা প্রবলেম রিয়েল ফিল্ড হবে যে আমি এক জায়গায় হয়তো কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করতেছি। হিট ফ্লাক্স কি সেটা আমার দেখার বিষয় না, সারফেসের টেম্পারেচার বেশি, সব সময় 100 ডিগ্রি টেম্পারেচার, এরপর এখান থেকে হিট ছড়াচ্ছে, যাচ্ছে, ডিসিপেট হচ্ছে, হোয়াটএভার, কিন্তু একটা হাই হিটেড বডির টেম্পারেচার 100 ডিগ্রি। এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে আমি হিসাব করছি। আরেকটা হতে পারে না, আমি সব সময় একই পরিমাণ হিট ফ্লাক্স দিচ্ছি, হিট যেটা সাপ্লাই দিচ্ছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি মনে করো একটা 10 ওয়াটের বা 100 ওয়াটের একটা কিছু সারফেস দিলাম, সেখান থেকে হিটটা যাচ্ছে, তার মানে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আমি একই কনস্ট্যান্ট এরিয়ার মধ্যে দিয়ে এই পরিমাণ হিট যাবে, এটাকে আমরা বলছি হিট ফ্লাক্স। তাহলে দুটো কেস হতে পারে তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে, একটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। সো আমরা যদি এই ইকুয়েশনটা তো দেখেছি একটু আগে, সেটা হচ্ছে নাসেল লোকাল নাসেল নাম্বার
0.332 into Prandtl number to the power 1/3 into Reynolds number, local Reynolds number to the half. হ্যাঁ, এইটাকে নরমালি আমরা বলি আইসোথার্মাল কেস। তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচার যখন আমরা কনসিডার করি তখন এই ইকুয়েশনটা প্রযোজ্য। সেই হিসেবে করা, কেন করা, আমরা একটু আগে দেখেছি আমরা ওয়ালের টেম্পারেচার TW ধরেছি। তার মানে কি আমার টেম্পারেচার কিন্তু ফিক্সড, ওয়াল টেম্পারেচার এটা ফিক্সড TW, তার থেকে হিটটা যাচ্ছে। তাহলে এটা আইসোথার্মাল কেস বা কনস্ট্যান্ট হিট বা কনস্ট্যান্ট টেম্পারেচার সোর্স থেকে এটা যাচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি অন্যভাবে চিন্তা করি, হিট ফ্লাক্স যদি থাকে, এবং সেক্ষেত্রে অনেক সময় এটাই করা হয় হিট ফ্লাক্স, তখন এই ইকুয়েশনটাকে আমরা যদি ডিরাইভ করতাম তখন আমাদের এই ইকুয়েশনটা এই জায়গাটাকে শুধু চেঞ্জ হতো। লোকাল নাসেল্ট নাম্বার ইকুয়াল হচ্ছে 0.453 ইন্টু Prandtl নাম্বার টু দি পাওয়ার 1/3 ইন্টু লোকাল Reynolds নাম্বার টু দি হাফ। তাহলে দেখেন এই দুটো ইকুয়েশনের মধ্যে পার্থক্য শুধু এই কনস্ট্যান্ট ভ্যালুটা, এই জায়গা হচ্ছে 0.332 আর এই জায়গায় আসছে 0.453। তার মানে তুমি যদি প্রশ্ন পরীক্ষা পাও, তুমি আগেই প্রথমে খেয়াল করবে আসলে এটা কি কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য অঙ্ক দ্বারা দেওয়া হলো নাকি কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে তোমার এই ইকুয়েশনটা কিন্তু চুজ করার ব্যাপার আছে। তার মানে তোমার পাশে বা কোশ্চেনের মধ্যে ইকুয়েশন দেওয়া থাকবে ঠিকই, কিন্তু এই ইকুয়েশনটা কোন ইকুয়েশন এটা কিন্তু তোমাকে এই জিনিসটা না জানলে তুমি কিন্তু কোনোদিনও ধরতে পারো না। হয়তো তুমি, আমি বললাম কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, তুমি এই ইকুয়েশন দিয়ে করে আসলাম, আসলে তো সহজ হচ্ছে না, এটা তো কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য ব্যাপার, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা এই লোকাল রেনল্ডস নাম্বার থেকে বাকি তো আমরা একটা বললাম সবকিছু পেয়ে যাবো। এটা বের করতে হবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য। আরেকটা ইকুয়েশন আছে, একটু এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইকুয়েশন যে নাসেল্ট নাম্বার, আবার সেই একই ইকুয়েশন 0.332 Prandtl নাম্বার টু দি পাওয়ার হাফ 1/3 ইন্টু লোকাল রেনল্ডস নাম্বার টু দি হাফ। এইটা আমরা একটু আগে বলছিলাম এই ইকুয়েশনটা মেইনলি অ্যাপ্লিকেবল, আরো যখন রিসার্চ করে যেটা দেখা গেছে সেটা মোটামুটি একটা ওয়াইড রেঞ্জের মধ্যে একটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে 0.6 থেকে 50 পর্যন্ত। আমরা ওখানে তখন বলছিলাম 0.7 এর উপরে, তাই এটা আরো প্র্যাকটিক্যালি যেটা করা হয়েছে এটা 0.6 থেকে উপরে। কিন্তু আবারও দেখা গেছে যে 50 পরে আবার দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনটা অনেক সময় কাজ করে না বা রেজাল্ট অ্যাকুরেট আসে না। তো একটা রেঞ্জ পাওয়া গেছে, সেই রেঞ্জটা হচ্ছে 0.6 থেকে 50-র মধ্যে যদি থাকে Prandtl নাম্বারটা, তখন এই ইকুয়েশনটা যদি ইউজ করা যায় তাহলে রেজাল্টটা মোটামুটি অ্যাকুরেট আসে। ঠিক আছে, তার মানে এই 0.6 এর যদি নিচে যায় তাহলে আমি এই রেজাল্ট এই ইকুয়েশন থেকে ভালো রেজাল্ট পাবো না, বা 50-র উপরে যদি যায় তাহলে পাবো। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফর ভেরি লো Prandtl নাম্বার সেটাও অ্যাকুরেট রেজাল্ট দেবে না, ভেরি হাই Prandtl নাম্বার সেখানেও অ্যাকুরেট রেজাল্ট দেবে না। ফর ওয়াইড রেঞ্জ, তার মানে অনেক বড় একটা রেঞ্জের জন্য যদি তুমি চিন্তা করো, তখন একটা আরেকটা ইকুয়েশন আসছে, হ্যাঁ সেটা খুবই ফেমাস, হ্যাঁ চার্চিলের ইকুয়েশন আমরা বলি, হ্যাঁ চার্চিলের ইকুয়েশন। সেই ইকুয়েশনটা হচ্ছে এটা, এই লোকাল নাসেল্ট নাম্বার ইজ ইকুয়ালস টু 0.3387 into Reynolds number, local Reynolds number to the half into Prandtl number to the 1/3 divide by 1 plus something whole to the 2/3 তাও পাওয়ার হচ্ছে 1/4। এই ইকুয়েশনটা আসে, এটা হচ্ছে লোকাল নাসেল্ট নাম্বার কখন, যখন এটা টেম্পারেচার কনস্ট্যান্ট আইসোথার্মাল কেস। আর যদি কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হয় তাহলে ইকুয়েশনটা হচ্ছে এটা 0.33 জায়গায় আসছে 0.4637, বাকি উপরটা কিন্তু ঠিকই আছে, নিচেরটার মধ্যে আবার একটু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে 0.0207, এখানে ছিল 0.0468। এই দুটো ইকুয়েশন, একটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য, একটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। সো এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ, মানে যে কোনো Prandtl নাম্বারের জন্য তুমি এই ইকুয়েশনটা ইউজ করতে পারো, যে কোনো Prandtl নাম্বার থাকলে তার জন্য তুমি এই ইকুয়েশন ইউজ করতে পারো। আর যদি তুমি এই ইকুয়েশন ইউজ করতে হয়, এই ইকুয়েশনটা যদি ইউজ করতে হয় তাহলে তোমাকে এনশিওর করতে হবে যে Prandtl নাম্বারটা 0.6 থেকে 50-র মধ্যে, তখন তুমি এই ইকুয়েশন ইউজ করো, কোনো সমস্যা নেই। কিন্তু আর এই ইকুয়েশন তুমি ইউজ করতে পারো যে কোনো Prandtl নাম্বারে। ক্লিয়ার কথা? জি স্যার। এই পরীক্ষায় সূত্র দেয়া থাকবে, সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু সূত্রটা কেন আসছে, কোথেকে আসছে এবং কোন জায়গায় কোন সূত্র ইউজ হবে এটা হচ্ছে সবচেয়ে জরুরি, সবচেয়ে জরুরি। ঠিক আছে, এবং এবার তোমার 3-2 তে মেশিন ডিজাইন আছে না? জি স্যার। হ্যাঁ, এই মেশিন ডিজাইন ওকে তোমার সূত্র মুখস্থ, তোমার সূত্র থাকবে, কিন্তু তোমাকে জানতে হবে যে কোন ইকুয়েশন কোথায় ইউজ করতে হয়। এটা প্র্যাকটিসের ব্যাপার, বোঝার ব্যাপার। ঠিক আছে, সো এখানে আমি আরেকটা পয়েন্ট খুলে শুধু বলে রাখি, এই পরীক্ষার সময় আমি যেটা দেখেছি, এই ক্যালকুলেট করতে গিয়ে এই জায়গায় ভুল করেছে। এই যে পাওয়ার এত, এটার উপরে পাওয়ার, এটার উপরে পাওয়ার, এই পাওয়ারের ভিতরে পাওয়ার, মানে এত কিছু ক্যালকুলেট করতে গিয়ে অনেকেই ভুল করে। ইভেন ভালো ভালো স্টুডেন্টও আমি দেখেছি এই জাস্ট ক্যালকুলেশনে হয়তো করতে, হ্যাঁ তার মানে ভুল হচ্ছে যে বোঝা যাচ্ছে ক্যালকুলেটর চাপতে গিয়ে কোথাও না কোথাও ভুল করেছে। তোমার যেন এই ভুল না হয়, তার ফলে 2বার চেক করে নেবে। ঠিক আছে,
ক্লিয়ার কথা? জি স্যার। ঠিক আছে, তার মানে আমরা এখানে আজকে শেষ করতে যাচ্ছি। আমি একটা দুটো পয়েন্ট আরেকটা অ্যাড করি এটার সাথে। এই যে দেখো আমরা যে হিট ট্রান্সফার ইকুয়েশন গুলো দেখছি এখন তোমার চোখের সামনে, এখন কিন্তু এই যে হিট ট্রান্সফার ইকুয়েশন গুলো আছে, এগুলো আমরা হয়তো পরীক্ষায় ইউজ করবো। সামনে আরো কিছু ইকুয়েশন আছে, সেগুলো আমরা দেখবো। এখানে কয়েকটা জিনিস আছে, আমরা একটা নাসেল্ট নাম্বারটা দেখছি খুব চোখের সামনে, আরেকটা দেখছি রেনল্ডস নাম্বার, আরেকটা দেখছি প্রান্ডল নাম্বার। দেখো এই তিনজনকে উপরেই কিন্তু পুরো এই ইকুয়েশন গুলো দাঁড়ান, এবং সামনে যে ইকুয়েশন গুলো আসবে সেগুলো একই। এদেরকেই তুমি দেখবে যে ডানে বামে করে উপরে নিচে করে পাওয়ার চেঞ্জ করে করে এই ইকুয়েশনগুলো আসছে বিভিন্ন কন্ডিশনের জন্য। কারণ এই তিনটা ডাইমেনশনলেস নাম্বার কত ইম্পর্টেন্ট তুমি তো নিজেই বুঝতে পারছো, যে পুরো হিট ট্রান্সফার ইকুয়েশনগুলো কনভেকশনের জন্য এই তিনজন মানে হেল্প করছে আমাদের। এখন এখানে একটু খেয়াল করে দেখো, এর মধ্যে যে তিনটার মধ্যে একটা ইকুয়েশন মানে একটা ডাইমেনশনলেস নাম্বার হচ্ছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারটা কি, যে সেখানে রো ভি ডি বাই মিউ, তাহলে মানে ভি আছে, ভি মানে ভ্যালোসিটি, ফ্লুইডের ভ্যালোসিটি, ফ্লুইড ফ্লো করছে। তার মানে ফ্লুইড ফ্লো করার অর্থ কি, আমরা এর আগে ক্লাসেও বলেছিলাম, যখন কনভেকশন শুরু করেছিলাম বলেছিলাম, তখন কনভেকশন দু ধরনের আমাদের একটা কেস হয়, একটা হচ্ছে ন্যাচারাল কনভেকশন, একটা হচ্ছে ফোর্স কনভেকশন। ন্যাচারাল কনভেকশনে কোনো ফ্লুইডের ফ্লো ওইভাবে থাকবে না, কিন্তু ফোর্স কনভেকশনে ফ্লুইডের ফ্লো থাকবে। তার মানে ফ্লুইড যখন ফ্লো করবে তার মানে তার ভ্যালোসিটি থাকবে, আর ভ্যালোসিটি থাকলে রেনল্ডস নাম্বার থাকবে। তার মানে এই যে আমরা ইকুয়েশন গুলো দেখছি এগুলো হচ্ছে ফোর্স কনভেকশনের জন্য। তার মানে তুমি যখন একটা হিটেড সারফেস তাকে তুমি ব্লোয়ার দিয়ে ফ্যান দিয়ে ঠান্ডা করছো, কথার কথা, তাহলে তোমার এই ইকুয়েশন গুলো ফোর্স কনভেকশন। কিন্তু তুমি একটা প্লেট হিটেড করলা তারপর নর্মাল রেখে দিলা, সেটা কিন্তু নর্মাল ন্যাচারাল কনভেকশন। তো দুটা কিন্তু কেস ডিফারেন্ট, ঠিক আছে? এটা সামনে আরো ক্লিয়ার করব। তো এটা একটু মাথায় রাখবে, এই ডাইমেনশনলেস নাম্বার গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের। ওকে, আর কোনো কোয়েরি আছে? কনস্ট্যান্ট হিট ফ্লাক্স মানে কিরকম হয়? এই যে তুমি মনে করো যে তোমার ওয়াটার হিটার আছে না, ইয়েস স্যার। ওয়াটার হিটার মনে করো বাসায় তোমার ওয়াটার হিটার আছে, তুমি পানি গরম করছো, এখানে কি, এটা তো কনস্ট্যান্ট হিট ফ্লাক্স। একটা সোর্স থেকে হিটটা আসতেছে কনস্ট্যান্ট ভাবে, 10 ওয়াট 50 ওয়াট 30 ওয়াট, এটা হচ্ছে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স। একই পরিমাণ হিট সারফেস দিয়ে বেরোচ্ছে পার সেকেন্ড। কিউ এর অ্যামাউন্টটা সেম হবে স্যার সবসময়? হ্যাঁ, হিটের অ্যামাউন্টটা সেম হবে, হিটটা সেম। মানে আমি কিলো জুল বলছি, তাহলে মানে এত কিলো জুল করে প্রতি সেকেন্ডে এবং প্রতি পার ইউনিট এরিয়াতে এভাবে যাচ্ছে। মানে সারফেসের টেম্পারেচার চেঞ্জ হলেও সেম অ্যামাউন্ট অফ কিউ? হ্যাঁ, কিউ থাকতেছে সেম, কিউটা সেম থাকতেছে। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে, ইয়েস স্যার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।